প্রিয় শিক্ষার্থীরা, সবাই ভালো আছো, সুস্থ আছো এই কামনা করে আজকে ক্লাস শুরু করতে যাচ্ছি। আমি মল্লিকা দাস, সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ, হাজী কাশেম আলী মহিলা ডিগ্রি কলেজ, মুক্তাগাছা। আমাদের কলেজের সুযোগ্য অধ্যক্ষ জনাব এখলাসুর রহমান জুয়েল স্যারের সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত এই অনলাইন শিক্ষা কার্যক্রমের ধারাবাহিকতায় আজ অনার্স প্রথম বর্ষের ছাত্রীদের সাথে আমার দ্বিতীয় ক্লাস। প্রথম ক্লাস তোমরা নিশ্চয়ই করেছো। তো প্রথম ক্লাসে আমি কিন্তু কিছু পড়া দিয়েছিলাম। আজকে আমি অন্য প্রসঙ্গে না যেয়ে সরাসরি ক্লাসে চলে যাব, কারণ আজকে আমি যা তোমাদের পড়াবো এই বিষয়টা একটু ব্যাপক, অনেক সময় লাগবে। ক্লাসে সাধারণত দেখা যায় আমার পুরো সপ্তাহটাই চলে যায় আধুনিক বাংলা বানানের নিয়ম পড়াতে গেলে। আমি গত ক্লাসেই তোমাদের বলেছিলাম যে আজকে আমি তোমাদের আধুনিক বাংলা বানানের নিয়ম পড়াবো। তো ওই যে পড়াগুলো দিয়েছিলাম সেগুলোর খবর আগে নিয়ে নেই। পড়েছো সবাই? আশা করি পড়েছো। আর যদি কেউ না পড়ে থাকো তাদেরকে বলছি, চিকিৎসা বিজ্ঞানের কাছে করোনা পরাজিত হবেই। করোনা পালানোর পথ পাবে না। তখন তোমাদের কি হবে? তোমরা পালাবে কিভাবে? পরীক্ষার হাত থেকে। পরীক্ষা দিতে হবে না? কাজেই যদি কেউ না পড়ে থাকো আজকে অবশ্যই পড়ে নিও। এই পর্যন্ত কলেজে যে ক্লাসগুলো তোমাদের সাথে আমার হয়েছে সেখানে একেবারে সেই ধ্বনি থেকে শুরু করে আমি উচ্চারণের নিয়ম পর্যন্ত যা যা তোমাদের পড়িয়েছি, একেবারে সন্ধি, সমাস, কারক, প্রকৃতি ও প্রত্যয়, তারপর আর কি পড়িয়েছিলাম যেন, উপসর্গ, অনুসর্গ, এই সব কিছু বাসায় ভালো করে পড়ে নাও। তো যারা পড়েছো তাদের বলছি, আশা করি ক্লাস ধরতে তোমাদের সুবিধা হবে। আজকে আধুনিক বাংলা বানানের নিয়ম পড়াবো। যে আমাদের এইখান থেকে যে প্রশ্নগুলো হয় সেই প্রশ্নগুলো আমি আলোচনা শেষে, যখন ক্লাস এই পড়াটা শেষ করতে হয়তো আমার 2টো ক্লাস লাগবে, শেষে আমি প্রশ্নগুলো বলে দিব। তো আপাতত একটু সংক্ষিপ্তভাবে বলছি। আধুনিক বাংলা বানান থেকে যে প্রশ্ন আসে তাতে দেখা যায় যে তোমাদের যে ব্রিফ কোশ্চেনগুলো হয় একদম অতি সংক্ষিপ্ত প্রশ্ন। এখানে 1 নম্বরের প্রশ্ন থাকে, প্রশ্নের মান থাকে 1। সেখানে আধুনিক বাংলা বানানের নিয়ম থেকে প্রশ্ন খুব একটা আসে না। আসে কিরকম? আসে একটা বানান, মনে করো একটা ভুল বানান দিয়ে দিল, তোমাকে শুদ্ধ করতে বললো, ঠিক আছে? তো ওই শুদ্ধ করে তুমি লিখলে 1 নাম্বার পেয়ে যাবে। অথবা হঠাৎ দেখা যায় যে এরকম ভাবে আসে যে আধুনিক বাংলা বানানের নিয়মেরই কিন্তু একটা অংশ হচ্ছে নত্যবিধান সত্যবিধান। আর প্রশ্ন করলো এরকম যে নত্যবিধান ও সত্যবিধান কোন ভাষার ক্ষেত্রে প্রযোজ্য? এই ধরনের প্রশ্নগুলো হয়। আর তোমাদের যে সংক্ষিপ্ত প্রশ্ন আছে এর পরের অংশে, যেখানে একটু বড় করে তোমাদের লিখতে হয়, একেবারে অতি সংক্ষিপ্ত নয়, সেই ক্ষেত্রেও কিন্তু কিছু এক প্রশ্ন হয় এখান থেকে। কিরকম? যেমন ধরো আসে আধুনিক বাংলা বানানের নিয়ম বলতে কি বোঝো, আধুনিক বাংলা বানানের নিয়মের প্রয়োজনীয়তা কি, তারপর কি হয় আধুনিক বাংলা বানানের নিয়ম, এইভাবে অনেক সময় ঘুরিয়ে পেঁচিয়ে দেয় যে আধুনিক বাংলা বানানের নিয়ম আমাদের কেন জানা উচিত, আমরা কেন পড়ছি, এই ধরনের প্রশ্ন হয়। তো আসলে আজকে যে ক্লাসটা আমি নিচ্ছি এই আধুনিক বাংলা বানানের নিয়ম, এটা যদিও আমি সম্মান প্রথম বর্ষের জন্য নিচ্ছি, কিন্তু এই টপিকটা কিন্তু তোমাদের শুরু হয়েছে কবে থেকে? সেই তোমরা 9-10 থেকেই বোধহয় কিছু কিছু পড়ে এসছো। তো কলেজে যখন আসো ইন্টারমিডিয়েট পড়তে, তখনও আমি তোমাদের আধুনিক বাংলা বানানের নিয়মগুলো কিন্তু পড়িয়েছি। আমার কলেজ থেকে যারা পাশ করেছো তারা বিভিন্ন নোট আকারে পেয়েছো আধুনিক বাংলা বানানের নিয়ম। আর যারা আমার কলেজ থেকে পাশ করোনি তাদের কাছেও আমি কি বই পড়বে, কিভাবে পড়বে, সেগুলো আমি সব দেখিয়ে দিয়েছি। তোমরা যে বই কিনেছো সেই বইয়ে সুন্দরভাবে দেওয়া আছে আধুনিক বাংলা বানানের নিয়মগুলো। তো যদি এই প্রশ্নটা আসে যে আধুনিক বাংলা বানানের নিয়ম বলতে কি বোঝো, তখন কি লিখবে? আধুনিক বাংলা বানানের নিয়ম নিয়ে আমরা যখন আলোচনা করব তখন একটু আমরা পেছনে ফিরে যাই। সর্বপ্রথম আধুনিক বাংলা বানানের নিয়ম প্রবর্তন করা হয় কোত্থেকে? কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে। কোথা থেকে? কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সর্বপ্রথম
আধুনিক বাংলা বানানের নিয়ম প্রবর্তনের প্রয়োজনীয়তা অনুভব করেছিলেন। তার অনুরোধে কলকাতা বিশ্ববিদ্যালয় সর্বপ্রথম আধুনিক বাংলা বানানের নিয়ম প্রবর্তন করে। কত সালে জানো? আমি তোমাদের সুবিধার্থে ক্লাসটাকে দ্রুত করার জন্য, যাতে সময় নষ্ট না হয়, সেই জন্য আগে কিছু জিনিস লিখে রেখেছি, সেগুলো আমরা এখন দেখি। দেখো, 1936 খ্রিস্টাব্দ, 1936 খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সর্বপ্রথম আধুনিক বাংলা বানানের নিয়ম প্রবর্তন করা হয়। ঠিক আছে? তো পরবর্তী সময়ে 1988 খ্রিস্টাব্দে বাংলাদেশের জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড, দেখো এখানে লেখা আছে 1988 খ্রিস্টাব্দে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড। বাংলাদেশের যে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড আছে, এখান থেকে এই যে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে যে নিয়ম প্রবর্তন করা হয়েছিল, সেগুলোর কিছু পরিবর্তন, কিছু পরিবর্ধন এবং কিছু পরিমার্জন করে নতুন কিছু নিয়ম প্রবর্তন করলো। মিল আছে, অনেক মিল আছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সাথে, প্রায় একই, একটু 19-20 করে আর কি নতুন নিয়ম প্রবর্তন করা হলো। এরও পরে দেখো, খেয়াল করো, 1992 খ্রিস্টাব্দে, 1992 খ্রিস্টাব্দে বাংলাদেশে যে বাংলা একাডেমি আছে, সেখান থেকে আবার এই নিয়মে কিছু পরিবর্তন, আবার কিছু পরিবর্ধন, কিছু পরিমার্জন করে নতুন কিছু নিয়ম প্রবর্তন করলো। ঠিক আছে? তাহলে দেখো, 3টা ধারায় আমাদের কিন্তু এই আধুনিক বাংলা বানানের নিয়ম প্রবর্তিত হয়েছে। তো এই যে 1992 খ্রিস্টাব্দে বাংলা একাডেমি থেকে যে নিয়মগুলো প্রবর্তন করা হয়, কলকাতা বিশ্ববিদ্যালয়ের নিয়মের পরিবর্তন করে, কিছু কিছু পরিবর্তন করে, সবটা কিন্তু না, এই পরিবর্তন করে যে নিয়ম প্রবর্তন করা হয়, একেই বলা হয় কি? প্রমিত বাংলা বানানের নিয়ম। কি বলা হয়? প্রমিত বাংলা বানানের নিয়ম। ঠিক আছে? আচ্ছা, তো এখন আসো, এই যে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রমিত বাংলা বানান পর্যন্ত আসলো, কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলা বানানের নিয়ম থেকে শুরু করে এই প্রমিত বাংলা বানানের নিয়ম পর্যন্ত যে আসলো, এখানে আমরা কি কি জিনিস পাই? এই 3টে তো পাচ্ছি, কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রবর্তিত বাংলা বানানের নিয়ম, সেই সাথে আছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক প্রবর্তিত আধুনিক বাংলা বানানের নিয়ম, এবং সেই সাথে 1992 খ্রিস্টাব্দে প্রবর্তিত প্রমিত বাংলা বানানের নিয়ম। এখানে আছে আরো প্রত্যয় ঘটিত কিছু নিয়ম, সেই সাথে আছে সন্ধি ঘটিত নিয়ম, সমাজ ঘটিত নিয়ম, এবং সেই সাথে নক্ত ও সত্য বিধান। তাহলে দেখো কতগুলো জিনিস আমরা পাচ্ছি, 6টা জিনিস পেয়ে গেলাম না? এই সব কিছু মিলিয়ে হচ্ছে আধুনিক বাংলা বানানের নিয়ম। বোঝা গেল? তো এখন এক কথায় আমরা এইভাবে বলতে পারি যে বাংলা বানানকে সহজীকরণের জন্য, মানে কি, কেন প্রবর্তন করা হয়েছে? এই যে নিয়মগুলো বারবার পরিবর্তন হচ্ছে, পরিবর্তন হচ্ছে, কেন? কারণটা কি? বাংলা বানানকে সহজ করা না? বানান নিয়ে আমাদের ভেতরে যে জটিলতা দেখা দেয়, সেগুলো দূর করার জন্যই তো, সহজ করার জন্যই তো, অবশ্যই কঠিন করার জন্য নয়। সেজন্যই এভাবে বলা যায় যে বাংলা বানানকে সহজ করার জন্য বা সহজীকরণের জন্য কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সর্বপ্রথম আধুনিক বাংলা বানানের নিয়ম প্রবর্তন করা হয়। পরবর্তীতে বাংলাদেশে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক এই নিয়মের কিছু পরিবর্তন, পরিবর্ধন ও পরিমার্জন করে আবার কিছু নিয়ম প্রবর্তন করা হয়। এরও পরবর্তীতে 1992 খ্রিস্টাব্দে প্রমিত বাংলা বানানের নিয়ম আসলো আমাদের হাতে। কোথা থেকে? কোথা থেকে? বাংলা একাডেমি থেকে। এই সব কিছু মিলিয়ে, এবং সেই সাথে আছে প্রত্যয় ঘটিত নিয়ম, সমাজ ঘটিত নিয়ম, সন্ধি ঘটিত নিয়ম, আর কি একটা বাদ পড়ে গেল না? নক্ত বিধান, সত্য বিধান। সমস্ত কিছু মিলিয়ে হচ্ছে আমাদের আধুনিক বাংলা বানানের নিয়ম। এখন পারবে না? এখন ভালো করে মুখস্থ করতে যেও না। মুখস্থ যদি করতে যাও, না বুঝে, তাহলে কিন্তু মনে থাকবে না। একটু বোঝার চেষ্টা করো, তাহলেই দেখবে পরে নিজে থেকে কিছুটা লিখতে পারবে। ঠিক আছে? তো আমাদের আধুনিক বাংলা বানানের নিয়ম আমরা পেয়ে গেলাম। তো এখন ওই যে বললাম, সংক্ষিপ্ত প্রশ্নে আসে যে কেন আমরা পড়বো, এটা তো আলোচনা থেকেই বোঝা যায় কেন পড়বো। ওই যে প্রথমেই শুরু হয়েছে যে বাংলা বানানকে সহজীকরণের জন্য। তাহলে
জটিলতা দূর করার জন্য না, বাংলা বানান নিয়ে আমাদের ভেতরে যে সমস্যাগুলো হয়, লিখতে গেলে অনেক সমস্যা হয় না? আমার তো হয়, এখনো হয়, তোমাদেরও নিশ্চয়ই হয়। যেমন কোথায় তালিবস্য হবে, কোথায় মূর্ধন্যস্য হবে, এখানে দন্তান্ন হবে না মূর্ধন্য হবে, এখানে বয়সিন্নর হবে না ডয়সিন্নর হবে, এই যে প্রশ্নগুলো মনের ভেতরে আসে পরীক্ষার খাতায় যখন লিখতে যাও তখনও আসে না? এই নিয়মগুলো যদি তোমাদের জানা থাকে তাহলে তাৎক্ষণিকভাবে এই নিয়মগুলোই তোমাকে সাহায্য করবে কোথায় কি হবে সেটা বুঝতে। এই যে কথাটা বললাম, এখান থেকে কি আধুনিক বাংলা বানানের নিয়মের প্রয়োজনীয়তা আসে না? অবশ্যই আসে। তাহলে ইন্টারমিডিয়েট বলো, ডিগ্রি বলো বা সম্মান বলো, সব শ্রেণীতেই দেখা যাচ্ছে যে আধুনিক বাংলা বানানের নিয়মটা সিলেবাসের অন্তর্ভুক্ত। প্রয়োজনীয়তা আছে বলেই তো সিলেবাসের অন্তর্ভুক্ত করা হচ্ছে। একজন ছাত্রী ইন্টারমিডিয়েট পাশ করবে, এইচএসসি পাশ করবে বা ডিগ্রি পাশ করবে বা ধরো বাংলায় অনার্স করবে, মাস্টার্স করবে, তারপরে যদি সে ভুল বানানে কিছু লেখে, চাকরি করতে যেয়ে যদি ভুল বানান ইউজ করে একটা দরখাস্ত লেখে, তখন লজ্জার বিষয় হয়ে দাঁড়াবে না? ভুল আমাদের হবে, এরপরেও আমাদের মানুষ মাত্রই ভুল হয়, এখনো আমাদের অনেক ভুল হয়, তারপরেও ভুলটা কিছুটা বোধহয় কমে আসবে যদি এগুলো জানা থাকে। তাহলে প্রয়োজনীয়তা তো আমার আলোচনা থেকেই চলে আসলো। এখন যদি বলে যে তোমার কি বলে সম্মান শ্রেণীতে কেন আমরা আধুনিক বাংলা বানানের নিয়ম পড়বো, এই যে আলোচনা থেকে যা পেলাম, 1 নাম্বার তো আছেই, যে সবচেয়ে বড় কথা হচ্ছে একটা ভালো নাম্বার পাওয়া, নাকি? পরীক্ষায় আসবে, আমরা না শিখলে তো ভালো নাম্বার পাবো না, এটা কিন্তু আসল কারণ না। পরীক্ষায় কত নাম্বার পেলাম সেটা বিষয় না, সেটাও বিষয়, কিন্তু মুখ্য বিষয় না। বাস্তব জীবনে, ব্যবহারিক জীবনে আমরা কতটা শুদ্ধভাবে কোনো কিছু লিখতে পারলাম সেটাই হচ্ছে আসল। এই যে বললাম ব্যবহারিক জীবন, তো এখানেই তো আমার সাবজেক্টের নাম চলে আসলো। আমি কি পড়াচ্ছি তোমাদের? ব্যবহারিক বাংলা। আমাদের সাবজেক্টের নাম কি? বাংলা ভাষার ইতিহাস ও ব্যবহারিক বাংলা। এই যে ব্যবহারিক বাংলা, এখানেই তো আমার কথাই চলে আসলো ব্যবহারিক। এই যে আজকে মনে করো যারা কলেজে পড়ো বা ইউনিভার্সিটিতে পড়ো, তারা কি করবে? তারা প্রিন্সিপাল স্যারের কাছে বা কারোর কাছে একটা চিঠি লিখবে বা দরখাস্ত লিখবে, মনে করো সেখানে যদি ভুল হয়, লজ্জার বিষয় না? অবশ্যই। একটা দরখাস্ত লেখার সময় যাতে ভুল না হয়, বানানগত যাতে কোনো সমস্যা না হয়, এই জটিলতাগুলো যেন আমাদের ভেতরে না থাকে, সেই জন্যই আমরা আধুনিক বাংলা বানানের নিয়ম পড়ব। ঠিক আছে? আসলে কি জানো, বাংলা আমরা আমাদের মাতৃভাষা, আমরা ছোটবেলা থেকে বাংলা ভাষায় কথা বলে আসি, স্বাভাবিকভাবে মনে হয় যে বাংলা অত্যন্ত সহজ একটা ভাষা, তাই না? কিন্তু খুঁটিয়ে দেখলে দেখা যাবে কি যে বাংলা কিন্তু খুব সহজ ভাষা না, একেবারে সহজ ভাষা না। বাংলা অনেক প্রশ্ন আসে, বাংলা নিয়ে পড়তে গেলে অনেক প্রশ্ন আসে মনে, এটা কেন হলো, কিভাবে হলো, এটা না হয়ে এটা হলো না কেন, এই ধরনের প্রশ্নগুলো কিন্তু সবসময় আমাদের মনের ভেতরে কাজ করে। এবং একটা জিনিস খেয়াল করো, আমাদের যে বাংলা ভাষা শব্দ ভান্ডারের বেশিরভাগ শব্দই কিন্তু সংস্কৃত থেকে আসা। হ্যাঁ, এই যে আমরা যে শব্দের উৎপত্তি পড়েছি বা শব্দের যে ক্লাসিফিকেশন বা শ্রেণী বিভাগ করেছি, সেখানে উৎপত্তিগত দিক থেকে বাংলা শব্দের একটা শ্রেণী বিভাগ কিন্তু আমরা ছোটবেলা থেকেই পড়ে আসি, পড়ি না? সেখানে কি ছিল, আমাদের শব্দগুলোকে উৎপত্তিগত ভাবে আমাদের শব্দগুলোকে কত ভাগে ভাগ করা হয়েছে? 5 ভাগে, না? সেখানে দেখো 3টা ভাগে চলে যাচ্ছে সংস্কৃতের দিকে। কিরকম? তৎসম। তৎসম মানে কি? যে শব্দগুলো সংস্কৃত থেকে অবিকৃত ভাবে বা সরাসরি বাংলা ভাষায় এসেছে, সেগুলোই হচ্ছে তৎসম শব্দ। তাহলে এখানে আমরা সংস্কৃত শব্দ পাচ্ছি। এরপরে 2 নম্বরে আসো, কি? অর্ধ তৎসম। অর্ধ তৎসম শব্দ কোনগুলো? যেগুলো একটু পরিবর্তনের মাধ্যমে সংস্কৃত থেকে বাংলায় প্রবেশ করেছে। তাহলে বেসিক্যালি এগুলোও কি সংস্কৃত না? পরিবর্তনের মাধ্যমে বাংলায় এসছে, কিছু পরিবর্তন হয়েছে, কিন্তু আসলে তো সংস্কৃত। তারপরে 3 নম্বরে আসো, কি ছিল 3 নাম্বারটা? কি? তৎসম, অর্ধ তৎসম, তারপরে তৎভব শব্দ। এটা কি? এটাও তো সংস্কৃত। এতটা বিকৃতির মাধ্যমে বাংলা ভাষায় প্রবেশ করেছে যে বোঝাই যায় না যে এটা
একদিন সংস্কৃত ছিল বা এটা সংস্কৃত থেকে এসেছে, এতটাই পরিবর্তন হয়েছে, কিন্তু মূল খুঁজতে যাও তুমি, এই শব্দের মূলও কিন্তু সংস্কৃত। তাহলে ক্লাসিফিকেশনের দেখো 3টা অংশই আমাদের সংস্কৃত শব্দের ক্ষেত্রে। আর দুটো আছে কি, একটা হচ্ছে দেশি আর একটা হচ্ছে বিদেশি। দেশি কোনগুলো, যেগুলো আমাদের নিজস্ব, কুলা ঝাঁটা এই টাইপের যে শব্দগুলো আমাদের নিজস্ব, অনেক শব্দ আছে আরো, নিজস্ব শব্দগুলো এগুলো হচ্ছে দেশি শব্দ। আর বিদেশি শব্দ বলতে সংস্কৃত এবং আমাদের দেশি ছাড়া অন্যান্য যেমন ইংরেজি, আরবি, ফার্সি, পর্তুগিজ, আরো বিভিন্ন দেশ থেকে যে শব্দগুলো আমাদের বাংলা ভাষায় প্রবেশ করেছে সেগুলো হচ্ছে বিদেশি শব্দ। তাহলে কি বোঝা যাচ্ছে, বিরাট একটা অংশে সংস্কৃতের প্রভাব। কেন বললাম জানো, সংস্কৃতকে প্রাচীনকালে ভাষা বলা হয়, অনেকে বলে প্রাচীনকালের ভাষা, আবার অনেকে কি বলে জানো, অনুস্বার প্রধান ভাষা, কেউ বলে বিসর্গ প্রধান ভাষা। কেন? বিসর্গ, অনুস্বার এগুলোর আধিক্য দেখা যায় সংস্কৃত ভাষায়, সংস্কৃত শব্দগুলোতে। তো আমাদের যে ব্যঞ্জন বর্ণগুলো আছে, বর্ণমালার যে ব্যঞ্জন বর্ণগুলো আছে, সেগুলোর মধ্যে সবচেয়ে কঠিন বর্ণ কোনগুলো? অবশ্যই অনুস্বার, বিসর্গ, চন্দ্রবিন্দু, এগুলো না? এগুলো লিখতে গেলে এবং উচ্চারণ করতে গেলে অনেক জোর দিতে হয়, একটু সমস্যা হয়। তো এই যে কঠিন ব্যঞ্জন বর্ণের সবচেয়ে কঠিন বর্ণগুলো, এই কঠিন বর্ণগুলোর আধিক্য দেখা যাচ্ছে সংস্কৃত ভাষায়। তাহলে সংস্কৃত কেন কঠিন হবে না? কঠিন বর্ণের সমাবেশ, কঠিন তো হবেই। আর এই সংস্কৃত থেকেই আমাদের অনেক শব্দ এসেছে বাংলা ভাষায়, যার জন্য আমাদের ভাষার ক্ষেত্রে অনেক নিয়ম করতে হয়। এগুলো কেন হলো, কিভাবে হলো। তাছাড়া আমাদের যে বিদেশি শব্দগুলো আছে, মনে করো ইংরেজির কথাই ধরো, ইংরেজি শব্দগুলো সেখানে কোথায় কি হবে সেগুলো বুঝতে হলে এস থাকলে কি হবে, হ্যাঁ, এস থাকলে আমাদের বাংলায় এস এর প্রতিবর্ণীকরণ আমরা কিভাবে করব, বা দন্তাস্ব লিখবো আর কি। আবার এস এইচ যদি থাকে তখন কি লিখবো, তালিবস্য লিখবো। এই যে জিনিসগুলো আমাদের জানা, এগুলো জানতে আমাদেরকে কে সহযোগিতা করছে? এই আধুনিক বাংলা বানানের নিয়ম। কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রবর্তিত হোক, জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ডের নিয়মই হোক, বা প্রমিত বাংলা বানানের নিয়মই হোক, এই নিয়মগুলোই তো আমাদেরকে সহযোগিতা করছে এগুলো জানতে। এবং বর্তমান যুগে এই প্রমিত বাংলা বানানের নিয়মটাই অধিক প্রচলিত। হ্যাঁ, আমাদের বইপত্র যে লেখা হচ্ছে সবকিছু প্রমিত বাংলা বানানের নিয়ম অনুযায়ী বানানগুলো লেখা হয়। তো এই নিয়মগুলো যদি একটু ভালো করে খেয়াল করে পড়ো, আমি উদাহরণগুলো বলবো, কিছু নিয়ম আমি তোমাদের আলোচনা করব, এগুলো যদি একটু খেয়াল করে একটু মনোযোগ দিয়ে পড়ো, তাহলে শুধুমাত্র ভালো নাম্বার পাবে না, ভবিষ্যতের সারা জীবন সকল ক্ষেত্রে লজ্জার হাত থেকে তোমাকে রক্ষা করবে এই নিয়মগুলো। তাহলে আসো আজকে আমরা আধুনিক বাংলা বানানের নিয়মগুলো পড়ি। তো আমরা এখন 1 নাম্বার নিয়মে যাই। আমাদের আধুনিক বাংলা বানানের প্রথম যে নিয়মটা প্রমিতেও আছে এবং সে কলকাতা বিশ্ববিদ্যালয়ের নিয়মেও আছে, সেটা হচ্ছে 1 নাম্বার নিয়ম, রেফ এর পর ব্যঞ্জন বর্ণের দ্বিত্ব হয় না। কি বললাম? রেফ এর পর ব্যঞ্জন বর্ণের দ্বিত্ব হয় না। কোন বর্ণের? রেফের পর যদি ব্যঞ্জন বর্ণ থাকে তাহলেই কিন্তু দ্বিত্ব হবে না। ঠিক আছে তো? তাহলে এখন আমি যদি সবগুলো নিয়ম বোর্ডে লিখতে গেলে অনেক সময় লাগবে, আমি উদাহরণগুলো একটু একটু লিখবো, আর তোমরা বই খুলে দেখো, আমার কথার সাথে মেলাও, বোঝো এবং পড়ার চেষ্টা করো। ঠিক আছে? তাহলে 1 নাম্বার নিয়ম আমরা পেয়ে গেলাম, যেটা হচ্ছে যে রেফের পর ব্যঞ্জন বর্ণের দ্বিত্ব হয় না বা 2 বার প্রয়োগ হয় না। এখন যদি আমরা উদাহরণ দিই, উদাহরণ দিলে আমরা এই নিয়মটা বুঝতে পারবো। যেমন ধরো সূর্য বানানটা খেয়াল করো, সূর্য, আমি করি সূর্য, দেখো খেয়াল করো, আগে সূর্য বানান এইভাবে লেখা হতো, সূর্য, দন্তাশয় দীর্ঘকার, অন্তঃস্থ-জয় রেফ জফলা। কিন্তু এই নিয়মটা প্রবর্তন হওয়ার পরে কিন্তু এই জফলাটা উঠে গেল। এখন সূর্য বানান কিভাবে লেখা হয়? সূর্য, এখন সূর্য বানান লেখা হচ্ছে এইভাবে, দন্তাশয় দীর্ঘকার, অন্তঃস্থ-জয় রেফ। আর জফলা হচ্ছে না। কেন হচ্ছে না? খেয়াল করো, এখানে যে রেফের পর
আছে, অন্তস্থ জ আছে, তারপরে জফলা দিলে কি হচ্ছে? অন্তস্থ জ আর জফলা একই জিনিস না? অন্তস্থ জ্বর, ফলা কি? জফলা। খেয়াল করো, ফলা কাকে বলে? ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় ফলা, আর স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে? কার। হ্যাঁ, তো এখানে এই রেফের পর যখন অন্তস্থ জ আছে, এখন যদি আমি আবার জফলা দেই তাহলে জফলাটা তো অন্তস্থ জই হচ্ছে, তাহলে অন্তস্থ জ যোগ অন্তস্থ জ লেখা যাবে? তাহলে কি আমার নিয়ম এখানে খাটবে? খাটবে না, কারণ এই অন্তস্থ জ আবার যোগ হলো জফলার অন্তস্থ জ, এই যে, তাহলে তো হচ্ছে না, নিয়ম হবে না, সুতরাং উঠে গেল জফলা। বুঝতে পারছো? আরেকটা উদাহরণ দিই, তাহলে তুমি আরো বুঝতে পারবা। সেটা হচ্ছে, ধরো অর্চনা, হ্যাঁ, আগে চয় চয় রেফ দিয়ে লেখা হতো, এখন হয় না। তাহলে এই যে নিয়মগুলো, বানানগুলো, এই বানানগুলোর ক্ষেত্রে এই নিয়মটা এইভাবে কাজ করে। তাহলে কি 1 নাম্বার নিয়মটা তোমরা বুঝতে পারছো? না বুঝলে আমাকে কিন্তু জানাবে, আমি আরো একটু ভালো করে বোঝানোর চেষ্টা করব। আমি যতটুকু বুঝি আর কি তোমাদের বোঝানোর চেষ্টা করছি। আসলে কি জানো, অনেকেই আমাকে একদিন এক মাস্টার ডিগ্রি পাশ করা ছেলে, আমার আত্মীয়, সে আমাকে বলছে যে আচ্ছা, সূর্য বানানে রেফের পর জফলা উঠে গেল, অন্তস্থ জফলাটা উঠে গেল, কিন্তু অমর্ত্য সেন, কে? নোবেল বিজয়ী অমর্ত্য সেন, সে অমর্ত্য বানানটা কি হবে তাহলে? সে আমাকে প্রশ্ন করলো, দেখো, অমর্ত্য, এই তো অমর্ত্য সেনের অমর্ত্য, ঠিক আছে? বলে যে এখানে কেন জফলাটা হলো, এই জফলাটা কেন উঠে গেল না? বা অর্ঘ, এই বানানগুলো কেন জফলা উঠে গেল না, সে আমাকে প্রশ্ন করলো। তাহলে তোমরা কি এই প্রশ্ন করবে আমাকে? যদি এই নিয়মটা বুঝে থাকো তাহলে করার কথা না। কেন? কারণ হচ্ছে এখানে দুটো দ, অর্থাৎ দয়ের দ্বিত্ব, এখানে অন্তস্থ জয়ের দ্বিত্ব, ঠিক আছে, যার জন্য উঠে গেল। কিন্তু অমর্ত্য সেনের অমর্ত্য, এখানে কি তয়ের দ্বিত্ব হয়েছে? এখানে কি আছে? এখানে ত যোগ জ, এখানে কি আছে? এখানে খেয়াল করো, ঘ যোগ জফলা মানে জ, ঠিক আছে? তাহলে কি এটা দ্বিত্ব হয়েছে? ঘ যোগ ঘ না তো, তাহলে ঘ এর সাথে তো হবে, কারণ ব্যঞ্জন বর্ণের দ্বিত্ব হবে না। হ্যাঁ, তার মানে এই না যে ব্যঞ্জন বর্ণের সাথে কখনোই জফলা হবে না, তা তো না। কাজেই দেখো, শিক্ষিত অনেক মানুষও কিন্তু এই জিনিসটা খেয়াল করে না। তারা যে কিছুই জানে না তা তো না, তারা সবকিছু বোঝে, সবকিছু জানে, কিন্তু একটু খেয়ালের অভাবে কিন্তু এইরকম ভুলগুলো আমরা করি। হ্যাঁ, তাহলে এখানে আমার নিয়মটা আমি আবার বলছি যে বাংলা বানানে রেফের পর ব্যঞ্জন বর্ণের দ্বিত্ব হবে না, অর্থাৎ একটা ব্যঞ্জন দুইবার ব্যবহৃত হবে না। এখানে একটা ব্যঞ্জন দুইবার ব্যবহৃত হয়নি, অর্ঘ বানানে একটা ব্যঞ্জন দুইবার ব্যবহৃত হয়নি, ঘয় জফলা, তার মানে ঘ যোগ জ, আর এখানে তয় রেফের পর তয় জফলা, অর্থাৎ ত যোগ জ, ঠিক আছে? তো আমার মনে হয় তোমাদের এখন আর সমস্যা হওয়ার কথা না, আশা করি বুঝতে পেরেছো। আমি জানি না আমি কতটুকু বোঝাতে পারলাম, আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, তাও তো এই যে একটা নিয়ম আমি শিখলাম। হ্যাঁ, অনেক বানান এরকম আছে, যেমন কর্তা আগে তয় তয় রেফ দিয়ে লেখা হতো, এখন তা হচ্ছে না, এখন তয় রেফ দিয়ে লেখা হচ্ছে। তো এই যে জিনিসটা শিখে গেলাম, আমাদের ব্যবহারিক ক্ষেত্রে কি এই জিনিসটা কাজে লাগছে না? ব্যবহারিক বাংলা ক্লাসে বা বাস্তব ক্ষেত্রে তুমি যখন স্বাভাবিক একটা চিঠি লিখতে যাও, সেখানে একটা বানান আসুক যেখানে তোমার রেফ আছে, রেফের পর ব্যঞ্জন বর্ণ আছে, তখন সেই ব্যঞ্জন বর্ণের দ্বিত্বটা হবে না, জফলাটা হবে না, ঠিক আছে? এখন আমাদের যে বর্ণনামূলক অংশগুলো আছে, আমরা ক্লাসে পড়েছি, খেয়াল করে দেখো যে আমাদের চিঠি আছে পরীক্ষায়, তারপরে কি আছে? দরখাস্ত আছে, আছে না? তারপরে কি ছিল আমাদের? আর কি ছিল? কার্য বিবরণী। হ্যাঁ, একটা গুরুত্বপূর্ণ বিষয়, চাকরি তো করবে সবাই আশা করি, সেই প্রত্যাশা নিয়েই তো বোধহয় পড়াশোনা করছো, তাই না? প্রত্যেকেরই কিন্তু একটা উচ্চাকাঙ্ক্ষা থাকে, ইচ্ছা থাকে যে পড়াশোনা শেষ করে একটা চাকরিতে যাব। তো চাকরিতে যাওয়ার পর যখন মিটিং এর কার্য বিবরণী লিখবে, তখন যদি বানান ভুল হয়, কেমন লজ্জার বিষয়। হ্যাঁ, তো আমরা যে কার্য বিবরণী পড়েছি, এগুলো তো পরীক্ষায় আসবে। কার্য বিবরণী ক্লাসে আমি সুন্দর করে, যতটুকু সুন্দর বলবো না, আমি যতটুকু পারি আর কি তোমাদের বোঝাতে চেষ্টা করেছি।
তো ওই কার্য বিবরণী যখন লিখতে যাবে, তোমার পরীক্ষার ক্ষেত্রে লিখতে গেলে ভুল হবে না, আর এই নিয়ম জানা থাকলে তোমার এই বানানে আর ভুল হবে না। তারপরে ধরো তুমি চাকরি ক্ষেত্রে যেও যখন লিখতে যাবো তখন আর ভুল হওয়ার সম্ভাবনা রইল না। ঠিক আছে? আচ্ছা, আমরা এখন 2 নম্বর নিয়মে চলে যাই। আমাদের 2 নম্বর নিয়মে কি আছে জানো? 2 নম্বর নিয়মটা আসলে সন্ধির জন্য প্রযোজ্য। যেমন একটা সন্ধি নিয়ম, যেমন ধরো সন্ধিতে যদি ক খ গ ঘ পরে থাকে, সন্ধিতে যদি ক খ, সন্ধিকে ভাঙলে তো আমরা দুটো অংশ পাই না? মাঝখানে আমরা যোগ চিহ্ন দিয়ে দুইটা শব্দকে এই করি না, আলাদা করি না, করি তো? ওই সন্ধির ক্ষেত্রে সন্ধিতে যদি ক খ গ ঘ পরে থাকে, পরের অংশে প্রথমে যদি ক খ গ ঘ অর্থাৎ ক বর্গীয় বর্ণ থাকে, তাহলে প্রথম যে পদ সেই পদের শেষে অন্তঃস্থিত পদের শেষে কি হবে? সন্ধিতে ক খ গ ঘ পরে থাকলে পদের অন্তঃস্থিত ম স্থানে অনুস্বার হবে, অথবা বিকল্পে ইও লেখা যাবে। তো কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে দুটোকেই অনুমোদন দিয়েছিল। আবার প্রমিত বাংলা বানানের নিয়মে বলছে যে অনুস্বারটা ব্যবহার করাই বিধেয়। যেমন ধরো অহংকার শব্দটা খেয়াল করো, তাহলে আমাদের নিয়মটা বুঝতে সুবিধা হবে। আমি লিখছি বোর্ডে, অহংকার। এটাকে ভাঙলে আমরা কি পাই? শব্দটাকে ভাঙলে আমরা কি পাই? অহম, অহম যোগ কার। তাহলে এখন আমরা এই নিয়মে ফেলি। দেখো, এখন আমরা নিয়মে ফেলি। আমাদের নিয়মটা কি ছিল? সন্ধিতে ক খ গ ঘ পরে থাকলে, পরের অংশের প্রথমে কি আছে? ক আছে না? আছে। ক খ গ ঘ পরে থাকলে পদের অন্তঃস্থিত মানে শেষ পদের অন্তঃস্থিত ম স্থানে, ময়ের জায়গায় অনুস্বার অথবা বিকল্পে ইও লেখা যাবে। তাহলে অহংকারকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী আমরা এভাবেও লিখতে পারি অথবা এভাবেও লিখতে পারি, এভাবেও লিখতে পারি। কিন্তু প্রমিত বাংলা বানানের নিয়ম অনুযায়ী আমরা এভাবে লিখবো, এটা লেখাই বিধেয়। ঠিক আছে? এছাড়াও আছে যেমন সংখ্যা। সংখ্যা এটা খেয়াল করো, সংখ্যা ভাঙলে কি পাই আমরা? সম যোগ খা, সংখ্যা। ঠিক আছে? তাহলে এই যে সংখ্যা সম, এখানে খ আছে, প্রথমে ক বর্গীয় বর্ণ না, খ আছে, আর এখানে কি আছে? ম আছে, তাই তো? তাহলে এই ম স্থানে কি হবে? অনুস্বার হয়ে গেল না? ঠিক আছে তো? তাহলে দেখো এই নিয়মটা আমাদের ক্লিয়ার হয়ে গেল মোটামুটি। এরপরে আসো 3 নাম্বার নিয়মে। 3 নাম্বার নিয়মে কি আছে? এটা সংস্কৃতের ক্ষেত্রে কিছুটা সংস্কৃত থেকে যে শব্দগুলো এসছে সেই শব্দগুলোর জন্য প্রযোজ্য। যেমন সংস্কৃত থেকে যে শব্দগুলো বাংলা ভাষায় এসেছে সেই ক্ষেত্রে কি হবে? সংস্কৃতে যদি দীর্ঘ ইকার থাকে, হ্যাঁ, বা দীর্ঘ উকার থাকে, তাহলে বাংলা যখন আমরা ব্যবহার করব সেই শব্দটা, তখন দীর্ঘ ইকার বা কি হবে? দীর্ঘ ইকার বা হ্রস্ব ইকার দুটোই শুদ্ধ, বা যদি দীর্ঘ উকার থাকে তাহলে সেই ক্ষেত্রে দীর্ঘ উকার বা হ্রস্ব উকার দুটোই শুদ্ধ। এটা কে বললো? কলকাতা বিশ্ববিদ্যালয় বললো। ঠিক আছে? আমি একটা উদাহরণের মাধ্যমে এই নিয়মটাকে বুঝিয়ে দিচ্ছি। আমাদের আজকে ক্লাসের সময় প্রায় শেষ হয়ে এসছে, তারপর আমি এই নিয়মটা দিয়ে আজকে তোমাদের শেষ করব, সামনের ক্লাসে বাকিটা পড়াবো। আমি এখন এই নিয়মটা বুঝিয়ে দিচ্ছি তোমাদের, একটু চেষ্টা করছি বোঝানোর, খেয়াল করো। যেমন সংস্কৃত কুম্ভীর শব্দ থেকে এসেছে কুমির। সংস্কৃত কুম্ভীর, কুম্ভীর শব্দ থেকে এসেছে কুমির। হ্যাঁ, এখন কুমির কিন্তু হ্রস্ব ইকার দিয়েও লেখা যায়, আবার কিভাবে লেখা যায়? দীর্ঘ ইকার দিয়েও লেখা যায়। হ্যাঁ, দুটোই শুদ্ধ। কিন্তু প্রমিত বাংলা বানানের নিয়ম অনুযায়ী আমরা কি করব? আমাদের মূল উদ্দেশ্যটা কি হচ্ছে? বানানকে সহজ করা। সুতরাং সহজ করার জন্য আমরা দীর্ঘ ইকার ব্যবহার, আমরা কিন্তু হ্রস্ব ইকার আর দীর্ঘ ইকার কোনটা ব্যবহার করতে কমফর্ট ফিল করি? অবশ্যই হ্রস্ব ইকার। তো আমরা হ্রস্ব ইকার ব্যবহার করব, কুমির হ্রস্ব ইকার দিয়ে লিখবো। ঠিক একইভাবে খেয়াল করো, একইভাবে সংস্কৃত পক্ষী শব্দ থেকে এসেছে কি? পাখি, তাই না? এখন পাখির ক্ষেত্রে
তাহলে কলকাতা বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী দীর্ঘ ইকার দিলেও শুদ্ধ, হ্রস্ব ইকার দিলেও শুদ্ধ। কিন্তু প্রমিত বাংলা বানানের নিয়ম অনুযায়ী আমরা কোনটা ব্যবহার করব পাখিতে? পয়াকার হয় হ্রস্ব ইকার। ঠিক আছে। তারপরে ধরো ঊনবিংশ, ঊনবিংশ সংখ্যাবাচক শব্দ। এই ঊনবিংশ থেকে কি এসেছে? 19। আমরা যখন ছোট ছিলাম তখন 19 বানান আমরা দীর্ঘ উ দিয়ে শিখেছি। এখন আমার মেয়েরা যখন শিখলো তখন আমি দেখলাম যে ওরা শিখছে হ্রস্ব উ দিয়ে, হ্রস্ব বা হ্রস্ব উ দিয়ে। তো আমি তোমাদের বলছি যে আসলে সত্যিকার অর্থে এই যে সংস্কৃত শব্দগুলো থেকে বাংলা শব্দ এসেছে, এটা কিন্তু হ্রস্ব উ দিয়ে লিখলেও শুদ্ধ হবে, দীর্ঘ উ দিয়ে লিখলেও শুদ্ধ হবে। কিন্তু আমাদের দেশে যেহেতু প্রমিত বাংলা বানানের নিয়ম প্রচলিত, সেহেতু আমরা কোনটা দিয়ে লিখতে হবে বা কোনটা দিয়ে লিখবো, কারণ আমাদের উদ্দেশ্য হচ্ছে বাংলা বানানকে সহজ করা। তাহলে হ্রস্ব উ দিয়ে লিখবো আমরা, অবশ্যই দীর্ঘ উ দিয়ে নয়। ঠিক আছে। যার জন্য দেখবে এখন এই প্রাইমারি স্তরের বইগুলোতে 19 হ্রস্ব উ দিয়েই লেখা হয়। ঠিক আছে। তো আজকে আমরা আর বেশি এগোতে পারলাম না, এই পর্যন্তই আজকে থাক। তো ক্লাস তো শেষ হলো, ভেবেছিলাম ক্লাসের পরে তোমাদের সাথে একটু কথা বলবো, সেই কথা বলার সময় আমার আজকে আর হবে না। তো সামনে ক্লাসে আমরা পড়া এই নিয়ম 3টা তোমরা ভালো করে পড়বে, এবং সামনে আগামী যে পড়াগুলো আছে, পরের তোমাদের বইয়ে যে নিয়মগুলো আছে সেগুলো একটু পড়ার চেষ্টা করো। আমি আছি, আমি যেটুকু পারবো, আমি যেটুকু বুঝি তোমাদের বোঝানোর চেষ্টা করব। তো আজকের ক্লাস এই পর্যন্তই শেষ করব। এই করোনা ভাইরাসের যুগে তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এই কামনা করি। এবং এই ভাইরাসের কারণে যাদের মৃত্যু ঘটেছে তাদের আত্মার চিরশান্তি কামনা করি। যারা এই বিশ্বে অসংখ্য মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত, কামনা করি তাদের সুস্থতা। আর আমরা যারা সুস্থ আছি তারা সবাই যেন সুস্থ থাকি, এই মহামারী যেন আমাদের এই বিশ্ব থেকে চলে যায়। আমরা একটা সুন্দর বিশ্ব চাই, যেখানে আমরা সবাই হাসবো, খেলবো, আনন্দ করব। এই রোগ থেকে আমরা মুক্ত হব, এই প্রত্যাশা নিয়ে আজকের ক্লাস শেষ করছি। সামনের ক্লাসের জন্য আমন্ত্রণ রইল। অনেক অনেক ধন্যবাদ তোমাদের।